শীতকালে সবাই যেখানে স্নান করতে ভয় পায় সেখানে রিনিকা শীতকাল পড়লেই বরফ দিয়ে স্নান করতে শুরু করে। তাপমাত্রা যতই কম হোক না কেন সে ফ্রিজ থেকে বরফ বের করে আর সেই বরফ বালতির মধ্যে ঢেলে বরফ গলা জল দিয়ে স্নান করে। কিন্তু তার পেছনেও একটা কারণ আছে। মা, আজকে আমি বই মেলায় যাব, ওখানে অনেক ভালো ভালো বই পাওয়া যাচ্ছে। আমার সব বান্ধবীরা ভালো ভালো বই কিনে নিয়ে এসেছে, তাই আমিও অনেক অনেক বই কিনবো। হ্যাঁ যা, কিন্তু যাওয়ার আগে স্নান করে যাবি, কারণ শীতকালে তুই একদম স্নান করতে চাস না। আজকে পরিষ্কার করে স্নান করবি, তারপর বই মেলাতে ঘুরতে যাবি। মায়ের কথা শুনে রিনিকা খুবই রেগে যায়, কারণ রিনিকা মোটেই শীতকালে স্নান করতে পছন্দ করে না। তবুও সে মায়ের কথা মতো ভালো করে স্নান করে এবং বান্ধবীদের সঙ্গে বই মেলাতে ঘুরতে যায়। আর সেই বই মেলাতে যাওয়ার পর রিনিকা এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা বই খুঁজে পায়। ওই দেখ, ওই বইয়ের দোকানে কি বই বিক্রি হচ্ছে, শীতকালে বরফ গলা জল দিয়ে স্নান করার বেনিফিট। এটা আবার কেমন বই? শীতকালে সবাই স্নান করতে ভয় পায় আর এখানে বরফ গলা জল দিয়ে স্নান করতে বলছে, খুব ইন্টারেস্টিং তো। এই বলে রিনিকা তাড়াতাড়ি করে তার বান্ধবীর সঙ্গে সেই দোকানে চলে যায় আর বরফ গলা জল দিয়ে স্নান করার বই কিনে ফেলে। সেই বই কেনার পর থেকে রিনিকা বইটা পড়তে শুরু করে দেয়। আর সেই বই পড়ার পর সে বুঝতে পারে বরফ গলা জল দিয়ে স্নান করার মাধুর্য আলাদা। শীতকালে যদি বরফ গলা জল দিয়ে স্নান করা যায় তাহলে স্কিন সুন্দর হয়, গায়ের রং আরো ফর্সা হয়ে ওঠে, আর এছাড়াও ঠান্ডা লাগে না। আর সেই সমস্ত কথা রিনিকা বিশ্বাস করে ফেলে। মা, ফ্রিজে বরফ নেই কেন? তোমাকে বলেছি না বরফ ভরে রাখবে। কোথায় বরফ? কোথায়? আমি স্নান করব তো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই ঠান্ডার মধ্যে আমি গা থেকে শাল খুলতে পারছি না, আর তুই বলছিস স্নান করবি, তাও আবার বরফ গলা জল দিয়ে। শীতকালে আমি ফ্রিজে বরফ জমাতে যাব কেন? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার জন্য বরফ জমিয়ে দেবে, আমি বরফ দিয়ে স্নান করব। আর এমনিতেই তোমরা আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখছো, তাই বিয়ের আগে আমি যদি বেশি বেশি বরফ দিয়ে স্নান করি তাহলে আমার গ্ল্যামার আরো বেড়ে যাবে। রিনিকার কথা শুনে তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয়, তাই সে রিনিকার জন্য বেশি বেশি করে ফ্রিজে বরফ জমাতে শুরু করে। আর এভাবেই বরফ জমানো হয়ে গেলে রিনিকা তোয়ালে পরে বাথরুমে স্নান করতে চলে যায়। আর সে খুবই আনন্দ করে বরফ দিয়ে স্নান করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এরই মধ্যে রিনিকার সঙ্গে তমালের বিয়ে হয়। বিয়ের পর একদিন ভোরবেলা রিনিকা বলে, আমার শ্বশুরবাড়ির ফ্রিজটা অনেক বড়, তারপর বাবাও আমাকে বিয়েতে আরেকটা ফ্রিজ দিয়েছে, সুতরাং বরফ জমাতে আমার কোনো অসুবিধা হবে না। আর কালকে রাত্রিবেলা আমি বেশি বেশি করে জল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাই তাড়াতাড়ি করে গিয়ে বরফ গলা জলে স্নান করে নিই। এই বলে রিনিকা কম্বল ছেড়ে উঠে পড়ে আর রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে বরফ বের করে আর সেই বরফ গলা জল দিয়ে স্নান করতে শুরু করে দেয়। এভাবেই তার স্নান করা হয়ে গেলে সে যখন রান্নাঘরে রান্না করতে যাবে এমন সময়, বৌমা, সকালবেলা ঘুম থেকে উঠে খাট থেকে নামতে গিয়ে না পায়ে খুব ব্যথা লেগেছে, আর এই শীতের মধ্যে যদি ব্যথা লাগে তাহলে একদম সেই ব্যথা কমতে চায় না। তুমি আমাকে ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে এসে দাও তো, আমার পায়ে ভালো করে ঘষে দাও, তাহলে পায়ের ব্যথাটা ঠিক হবে। কিন্তু মা, ফ্রিজে তো আর বরফ নেই, সব বরফ আমি ব্যবহার করে ফেলেছি। আপনি বরঞ্চ বসুন, আমি আপনাকে ব্যথার ওষুধ লাগিয়ে দিচ্ছি। রানী দেবী বৌমার কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ গতকাল রাত্রিবেলা রানী দেবী ফ্রিজে অনেক পরিমাণে বরফ জমিয়ে রাখে, আর সকালবেলা বৌমা বলছে সমস্ত বরফ সে ব্যবহার করে ফেলেছে। সে কি, অত বরফ শেষ হয়ে গেল মানে? এই শীতকালে আবার বরফ কিসে লাগে? তুমি যাও ভালো করে দেখে আসো সব বরফ আছে, আর তা না হলে তোমার চোখে মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমার চোখে কোনো সমস্যা হয়নি, সকালবেলা আমি বরফ ব্যবহার করেছি। আসলে শীতকালে আমার বরফ দিয়ে স্নান করার অভ্যাস আছে, তাই আমি বরফ দিয়ে স্নান করেছি। বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের মাথা একেবারে ঘুরিয়ে আসে, কারণ সে কোনোদিনও জীবনে শোনেনি যে শীতকালে এরকম কেউ বরফ দিয়ে স্নান করতে পারে। তাই সে তার বৌমাকে বকাবকি করতে শুরু করে দেয়, কারণ এরকম বরফ দিয়ে স্নান করলে শরীর খারাপ হতে পারে। কিন্তু তাতে রিনিকার কিছু যায় আসে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর রিনিকা প্রত্যেক দিনই এরকম বরফ গলা জলে স্নান করে। একদিন এরকম ফ্রিজ থেকে বরফ বের করে বালতিতে মিশিয়ে স্নান করতে আমার খুব বোরিং লাগে। কালকে কি সুন্দর আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা মেয়ে ট্যাঙ্কিতে বেশি বেশি করে বরফ মিশিয়েছে, আর সেই ট্যাঙ্কি থেকে একটা ফোয়ারা বের করেছে, সেই ফোয়ারার তলায় দাঁড়িয়ে মেয়েটা স্নান করছিল। আমিও যদি ওরকম করে স্নান করি তাহলে কিন্তু দারুণ হবে।
এই বলে রিনিকা ফ্রিজ থেকে ভর্তি ভর্তি বরফ বের করে প্লাস্টিকে ভরে নেয়। আর সেই বড় বড় বরফের ডেলা নিয়ে শীতকালের ওই ভয়াবহ শীতের মধ্যে ট্যাঙ্কের জলে সব বরফ মিশিয়ে দেয়। আর তারপর ছাদের মধ্যে সে ট্যাঙ্কি থেকে একটা জলের ফোয়ারা বের করে। আর সেই ফোয়ারা চালিয়ে সে বরফ দিয়ে স্নান করতে শুরু করে দেয়। উরি বাবা, কি আনন্দ! শীতকাল মহা আনন্দ। বরফ দিয়ে স্নান করে আমি হয়ে গেলাম বরফানন্দ। উরি বাবা, কি আনন্দ! শীতকালে খুব আনন্দ। বরফ দিয়ে স্নান করে জীবনে আমার মহা আনন্দ। এভাবে রিনিকা গান গাইতে গাইতে ঠান্ডার মধ্যে বরফের ফোয়ারাতে স্নান করতে থাকে। আর অন্যদিকে তার শাশুড়ি মা এমন সময় স্নান করবে বলে বাথরুমে ঢোকে। আর সে আজকে ঠিক করে আজকে সে গরম জলে স্নান করবে। যাই, গিজারটা চালিয়ে নি আর গিজারের জলে আরাম করে স্নান করি, তাহলে গায়ে হাত পায়ের ব্যথাগুলো একেবারে মরে যাবে। কবে যে এই শীতকালটা কাটবে, আমার আর ভালো লাগে না। উফ, কি শীত! এই বলে রানী দেবী যেই গিজার চালায় তখনই গিজারের জলের ট্যাঙ্কি থেকে বেশি বেশি করে বরফ জল আসতে শুরু করে। কিন্তু রানী দেবী সেটা বুঝতে পারে না। আর সে যখন গিজারের জল গায়ে ঢালে তখন সে ঠান্ডায় একেবারে আর্তনাদ করে ওঠে, কারণ সে এতক্ষণে বরফ গলা জলে একেবারে ভিজে যায়। ওরে বাবারে, মরে গেলাম! গিজারে এত বরফ জমলো কি করে? আমাদের এখানে তো বরফ পড়ে না। ওরে বাবারে বাবা, মরে গেলাম, আমাকে বাঁচাও! এই বলে রানী দেবী ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসে। আর তখন সে দেখে যে তার বৌমা তোয়ালে পরে মাথা মুছতে মুছতে ঘরে আসছে। আর যা দেখে রানী দেবী ভালো করে বুঝতে পারে এরকম বদমাইশি কাজ একমাত্র তার বৌমারই হতে পারে। কিন্তু সে তখনও জানে না তার বৌমা ওরকম ছাদে গিয়ে নাচানাচি করে স্নান করে এসেছে। কিন্তু এমন সময় রানী দেবীর প্রতিবেশী জিয়া দেবী তাদের বাড়িতে এসে বলে, কি ব্যাপার রানী, তোদের বাড়ির বাথরুম কি খারাপ হয়ে গেছে? তোর বৌমা দেখলাম সাত সকালবেলা তোয়ালে পরে ছাদে নাচানাচি করছে আর ট্যাঙ্কের জলে স্নান করছে। ছি, এগুলো কি উচিত? নতুন বৌমা যদি এরকম ছাদে স্নান করে তাহলে পাড়া প্রতিবেশীরা কি ভাববে বলতো? আমার বৌমা ছাদে স্নান করে এসেছে, এখন আমি বুঝতে পারছি যে কি করে গিজারে বরফ জল গেল। এটা তার মানে তোমার কাজ, তাই তো বৌমা? এই বলে শাশুড়ি মা রিনিকাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। আর অন্যদিকে জিয়া দেবী যখন জানতে পারে যে রানী দেবীর বৌমার এরকম বরফে স্নান করার অভ্যাস, তখনই সে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে শুরু করে। আর সেদিনই রানী দেবীর ভীষণ পরিমাণে জ্বর আসে। বৌমা, আজকে আমার চিকেন স্যুপ আর ভাত খেতে ইচ্ছা করছে। যেহেতু জ্বর হয়েছে তাই অন্য কোনো খাবার খেতে আমার ভালো লাগছে না। আমাকে তুমি ভালো করে চিকেন স্যুপ বানিয়ে দাও তো। শাশুড়ি মায়ের কথা মতো রিনিকা যখন চিকেন স্যুপ রান্না করে তখন তার বর তার কাছে কড়াইশুটির কচুরি খাওয়ার আবদার করে। আর সেই সাথে সাথে খাসির মাংস কষা খেতে চায়। আর সেদিন রান্না করতে অনেকটা সময় লেগে যায় বলে রিনিকা আবার বরফ গলা জলে স্নান করবে বলে ঠিক করে। আর এমন সময় সে যখন ফ্রিজ থেকে বরফ বের করতে যায়, এ কি, আমি এত বরফ ফ্রিজে জমিয়েছিলাম, সব কোথায় গেল? আমি এবার স্নান করব কি করে? কারণ বরফ গলা জল ছাড়া আমার মোটেই স্নান হবে না। কি হবে এবার? আর যদি আমি স্নান না করি তাহলে তো আমার শরীর খারাপ করবে। এই বলে রিনিকা মন খারাপ করে ঘরে চলে যায়। আর এমন সময় তার শাশুড়ি মা লুকিয়ে লুকিয়ে বেরিয়ে আসে। আর সে মিচকি মিচকি হাসতে শুরু করে, কারণ ফ্রিজ থেকে সমস্ত বরফ রানী দেবী সরিয়ে রেখে দেয়। তোমার ঘাড়ে বেশি বেশি করে রান্না চাপিয়ে আমি লুকিয়ে লুকিয়ে ফ্রিজ থেকে সব বরফ বের করে ফেলে দিয়েছি। আর সেই বরফ এখন গলে জল হয়ে গেছে, তাই তোমাকে আর বরফ গলা জলে স্নান করতে হবে না। আর আমি শুধুমাত্র তোমার ভালোর জন্যই করছি বৌমা। এই বলে রানী দেবী আবার নিজের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে সেই দিন কাটে। আর পরের দিন সকাল হতে না হতেই জিয়া দেবী আবার রানী দেবীর বাড়িতে চলে আসে। তোর লজ্জা করে না রানী? ছি, তোর এই বয়সে স্বভাব এত খারাপ? তোর একটা বড় ছেলে আছে, তোর ছেলের এখন বিয়ে হয়ে গেছে, ছেলে বৌমার সামনে তুই এসব নোংরামি করে বেড়াচ্ছিস। আর সেটার জন্য তোর বৌমাকে তুই ব্যবহার করছিস। আমি তো ভাবতেই পারছি না, আমি এই পাড়ার সবাইকে তোর বাজে স্বভাবের ব্যাপারে বলে দেব। তুই কি বলছিস? আমি কিছুই তো বুঝতে পারছি না, কি হয়েছেটা কি? আর তুই আমার নামে এরকম ফালতু ফালতু কথা কেন বলছিস? এই পাড়ায় আমি কবে থেকে আছি বলতো? আমার নামে কোনো বদনাম নেই, তাই তুই কি বলতে চাইছিস ঝেড়ে বল। রানী দেবী এমন করে বললে জিয়া দেবী সবার সামনে সত্যি কথা বলতে শুরু করে। তুই কালকে তোর বৌমাকে ওই ভর দুপুর বেলায় আমার বৌমার কাছে কেন পাঠিয়েছিলিস বরফ নিয়ে আসার জন্য? তোর লজ্জা করে না? তুই জানিস তোর বৌমা আমার বাড়িতে গিয়ে কি বলেছে?
আসলে গতকাল দুপুরবেলা রানী দেবীর বৌমা স্নান করার জন্য যখন বরফ খুঁজে পায় না, তখন সে কোথা থেকে বরফ জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর এমন সময় রিনিকা বরফ জোগাড় করার জন্য জিয়া দেবীর বৌমা তরুণীর কাছে চলে যায়। এই তরুণী, তোমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি তুমি নাকি শীতকালে বরফ জমাতে খুব ভালোবাসো, আর সেই জমানো বরফ দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাও, তাই তোমার কাছে এখন নিশ্চয়ই বরফ আছে। আমার না ভীষণ বরফের দরকার, আমাকে একটু দেবে? হ্যাঁ, বরফ তো আছে, আর প্রচুর বরফ আছে, কিন্তু তুমি বরফ নিয়ে কি করবে? আর বলো না, তোমাকে একটা পার্সোনাল কথা বলছি, তুমি কাউকে বলবে না। আসলে আমার শাশুড়ি মায়ের এই শীতকালে শরীর গরম করা খুব দরকার, ওই জন্য আমাকে বললো বরফ নিয়ে আসতে, কারণ বরফের সঙ্গে ওইটা মিলিয়ে টুক করে খেয়ে নেবে। আর তুমি তো জানো না, প্রত্যেকদিন 2 গ্লাস ধরা বাঁধা বরফ মেশানো ওইটা খাবেই, মানে নেশা আর কি। কতবার বলেছি 65 বছরের বুড়ি নেশা করবেন না, তাও আবার শীতকাল, কিন্তু আমার কথা শোনে না। শীতকালেও বরফ মিশিয়ে নেশা করবে জানো। রিনিকার এমন কথা শুনে তরুণীর মাথায় আকাশ ভেঙে পড়ে। এভাবেই রিনিকা মিথ্যা কথা বলে তরুণীর কাছ থেকে বরফ নিয়ে এসে স্নান করতে শুরু করে দেয়। আর জিয়া দেবীর মুখে এসব কথা শোনার পর রানী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে ভাবতে পারে না তার বৌমা এরকম একটা জঘন্য কাজ করতে পারে। তোমার এত বড় সাহস, তুমি জিয়ার বৌমাকে বলেছ আমি শীতকালে নেশা করি, তাই আমার বরফের দরকার? ছি, তোমার ভালোর জন্য আমি ফ্রিজ থেকে সব বরফ ফেলে দিলাম, আর তুমি আমাকে সবার সামনে খারাপ করে দিয়ে চলে আসলে। আমি ভাবতে পারছি না তুমি এরকম অসভ্য। আমি এসব করতাম না, কিন্তু কালকে আমি যদি এই কথাগুলো না বলতাম তাহলেই তো তরুণী আমাকে কিছুতেই বরফ দিত না, কারণ সবাই খুব ভালো করেই জানি যে আমি বরফ দিয়ে স্নান করি বলে আপনি রেগে যান, তাই জন্যই তো আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে। আর বলেছি তাতে কি হয়েছে, আমি তো বরফ পেয়ে গেছি আর আমার স্নানও হয়ে গেছে। রিনিকার কথা শুনে সবাই ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। আর অন্যদিকে জিয়া দেবী ইচ্ছা করে সারা পাড়ায় রানী দেবীর নামে বদনাম করে দেয়, যার ফলে পাড়ার মধ্যে রানী দেবীকে ভীষণ পরিমাণে বদনাম সহ্য করতে হয়, আর যার ফলে রানী দেবী আরো ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে ওঠে। মা, আমাকে ক্ষমা করে দিন, আমার খুব ভুল হয়ে গেছে। আমার একটা মিথ্যা ইয়ার্কির জন্য আপনার শরীর আরো খারাপ করছে। আপনি দয়া করে আর চিন্তা করবেন না, আপনাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আমি আর কখনো এরকম করব না মা, আমি আপনাকে প্রমিস করছি আমি শীতকালে এরকম বরফ গলা জলে আর স্নান করব না। আর আমি যে তরুণীকে মিথ্যা কথা বলেছি সেটা আমি সবাইকে বলে দেব। রিনিকা এরকম করে ক্ষমা চাইলে তার শাশুড়ি মা তাকে ক্ষমা করে দেয়। আর পরের দিনই রিনিকা গোটা পাড়ার সামনে সত্যিটা স্বীকার করে, যার ফলে কেউ আর রানী দেবীকে খারাপ কথা বলে না। আর এমন ঘটনার পর থেকে রিনিকা কোনোদিনও বরফ গলা জলেও স্নান করতে চায় না। সে শীতকালে সাধারণ গরম জলে স্নান করে জীবন ধারণ করে। রাধিকা দেবীর 2 বৌমা ছিল, কিন্তু তার 2 ছেলে বৌমা পৃথক পৃথক সংসারে এবং পৃথক পৃথক জায়গায় থাকত। এমনকি রাধিকা দেবী তার স্বামী এবং মেয়েকে নিয়ে শহরের অন্য এক এলাকাতে বাস করত। রাধিকা দেবীর বড় বৌমা ঋত্বিকা যেখানে শহরের মেয়ে ছিল, অন্যদিকে তার ছোট বৌমা ফাল্গুনী ছিল গ্রামের মেয়ে। সেই সাথে রাধিকা দেবীর 2 ছেলের মধ্যেও আর্থিক পার্থক্য ছিল। বড় ছেলে রঞ্জিত বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অনেক টাকা মাহিনার বিনিময়ে চাকরি করত, আর অন্যদিকে ছোট ছেলে তাপস এক ছোট্ট প্রাইভেট কোম্পানিতে কম টাকা মাহিনাতে চাকরি করত। এবং সব মিলিয়ে রাধিকা দেবী তার বড়লোক ছেলে এবং শহুরে বড় বৌমার ঋত্বিকাকেই পছন্দ করত। অন্যদিকে ছোট ছেলের ইনকাম কম হওয়ায়, সেই সাথে তার ছোট বৌমা গ্রামের মেয়ে হওয়ায় রাধিকা দেবী তাদেরকে মোটেই পছন্দ করত না। বড় বৌমা, কেমন আছো বলো? আজকে হঠাৎ করেই তোমাকে ফোন না করে আমরা চলে এলাম। আসলে তোমাদের কথা খুব মনে পড়ছিল, সেই জন্য চলে এলাম আর কি। কি খবর বলো? রঞ্জিত কোথায়? হঠাৎই বাড়িতে শাশুড়ি মা এবং ননদকে দেখে ঋত্বিকার মন পুরোপুরি ভাবে খারাপ হয়ে যায়, কারণ ঋত্বিকা মোটেই তার শ্বশুরবাড়ির পরিবারকে পছন্দ করত না, তাই সে শুধুমাত্র তাদের কাছে ভালো সাজার নাটক করত। আসলে ঋত্বিকা প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন একজন মহিলা ছিল, আর তার চাহিদা ছিল অনেক অনেক বেশি, তাই সে সবসময় বড় বড় জিনিসের স্বপ্ন দেখত। আর সেই জন্য ঋত্বিকা কখনোই সুখে থাকতে পারত না। প্রত্যেক দিনই ছোট ছোট কারণে রঞ্জিতের সঙ্গে তার ঝগড়া ঝামেলা হতো, আর সে প্রচন্ড কান্নাকাটি করত। আর আজকে শাশুড়ি মা এবং ননদকে বাড়িতে আসতে দেখে ঋত্বিকা খুবই রেগে যায় এবং রঞ্জিতের কাছে গিয়ে ঝগড়া করতে শুরু করে।
রঞ্জিত, তোমার মা আর বোন আবার চলে এসেছে। আর আমার বাড়িটা কি কোনো হোটেল কিংবা রেস্টুরেন্ট নাকি? কদিন ছাড়া ছাড়াই শুধু তোমার মা, বাবা, বোন আমার বাড়িতে চলে আসে। ওরা তো কোনোভাবেই 2-1 দিনের মধ্যে বাড়িতে যেতে চায় না। কমপক্ষে 1 মাস এখানে থাকবে, তারপর ওরা এখান থেকে যাবে। আরে আস্তে কথা বলো, আমার মা আর বোন শুনতে পেলে তো খারাপ ভাববে। তাছাড়া আমার পরিবার বাড়িতে এসেছে বলে তোমার তো রিয়াক্ট করার তো কিছু নেই। তুমি তো জানো আমার মা আর বোন তোমাকে অনেক পছন্দ করে, তাই ওরা এখানে এসে তোমার সঙ্গে একটু সময় কাটাতে চায়। সময় কাটাতে চাই না ঘোড়ার ডিম। তোমার মা আর বোন এখানে শুধুমাত্র টাকার লোভে আসে, তোমার টাকা ধ্বংস করার জন্য আসে। এখানে এসে বড়লোকি চাল দেখায়, জানে ছেলে অনেক টাকা ইনকাম করে, এখানে এলে ভালো মন্দ খাবার খেতে পারবে, দামি দামি উপহার পাবে, সেই লোভে তো এখানে আসে। ছোট ছেলের ইনকাম কম, ছোট বৌমা গ্রামের মূর্খ গেও মেয়ে, সেই জন্য তো ওদের কাছে যায় না। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। আমার পরিবারের নামে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। তাছাড়া মা, বাবা, বোন যখন যাবে এখানে আসতে পারে। আমার টাকা পয়সার কোনো অভাব নেই, বুঝেছো? যে আমি ওদেরকে খাওয়াতে পারবো না। তোমাকে তো নিজের হাতে রান্না করতে হয় না, বাড়িতে রান্নার লোকও তো আছে। তারপরেও তোমার এত সমস্যা কোথায়? রঞ্জিতের মুখে এমন কথা শুনে ঋত্বিকার প্রচন্ড রাগ হয়, আর সে রাগে দুঃখে কাঁদতে শুরু করে। তা দেখে রঞ্জিতেরও খুবই রাগ হয়, তাই সে কোনো কথা না বলে বাজারে চলে যায়। আর সে চিকেন, মাটন, পনির এবং বিভিন্ন রকমের খাবার কিনে নিয়ে আসে। কি হলো, তুমি এখনো কাঁদছো কেন? যখনই আমার মা আর বোন বাড়িতে আসে তখনই তুমি এরকম নাটক করো। শুধু কি কাঁদতেই শিখেছো? এছাড়া কি আর অন্য কিছু পারো না? বাজার করে নিয়ে এসেছি, এগুলো নিয়ে রান্নাঘরে যাও, কাজের মেয়েকে রান্না করতে বলে দাও। এই বলে রঞ্জিত সেখান থেকে চলে যায়, আর ঋত্বিকা কাঁদতে কাঁদতে বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায়। কিন্তু সে কাজের মেয়েকে চিকেন, পনির কিছুই রান্না করতে বলে না, বরং সে চিকেন, মাছ, মাংস ফ্রিজে তুলে রেখে দেয়, আর শুধুমাত্র শুকনো রুটি এবং ডাল ভাত রান্না করতে বলে। আর সে সত্যি সত্যি রাত্রিবেলা তার শাশুড়িমা এবং ননদকে ডাল ভাত এবং রুটি খেতে দেয়। কিন্তু তবুও তার শাশুড়িমা এবং ননদ কোনো কথা বলে না। কিন্তু রঞ্জিত তার বউয়ের এরকম ব্যবহারে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এর ফলে রঞ্জিত রাত্রিবেলা তার বউকে আবার বকাবকি করে, আর ঋত্বিকা সারা রাত ধরে কান্নাকাটি করে। এভাবে 1 সপ্তাহ কাটার পর ঋত্বিকা শাশুড়িমা এবং ননদ নিজেদের বাড়িতে ফিরে যায়। এর ফলে ঋত্বিকা খুবই খুশি হয়। অন্যদিকে রাধিকা দেবী এবং তার মেয়ে বাড়িতে পৌঁছানোর পর রাধিকা দেবীর ছোট বৌমা অর্থাৎ ফাল্গুনী বাড়ি বাড়ি তাদেরকে ফোন করে, কিন্তু তারা ইচ্ছে করে ফোন রিসিভ করতে চায় না। জানি না বারে বারে কেন এই গ্রামের মূর্খ মেয়েটা আমাদেরকে বিরক্ত করে। ওদের গরিব বাড়িতে মোটেই যাওয়ার ইচ্ছে করে না, সব সময় ফোন করে ওদের বাড়িতে যেতে বলে, বিরক্ত লাগে একেবারে। এভাবেই কিছুদিন কাটে, আর হঠাৎই একদিন চুমকি এবং তার মা রাধিকা দেবী ফাল্গুনীদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আর ফাল্গুনী নিজের বাড়িতে তার শাশুড়িমা এবং ননদকে দেখে খুবই খুশি হয়, আর সে খুবই খুশি মনে তাদের আপ্যায়ন করতে শুরু করে। আপনারা শেষ পর্যন্ত আমার বাড়িতে এসেছেন, সত্যি আপনাদেরকে দেখে খুব খুশি হয়েছি। আর বাবাকে নিয়ে এলেন না কেন? অনেকদিন হয়ে গেল বাবা তো আমাদের বাড়িতে আসেনি। বাবাকে কেন নিয়ে আসেনি তুমি জানো না? ছোটদা তোমার মতো গ্রামের মেয়েকে বিয়ে করেছে বলে বাবা এখনো পর্যন্ত তোমাদের উপর রেগে আছে, সেই জন্য বাবা তোমাদের বাড়িতে আসতে চায় না। আর আমাদেরও তো এখানে আসার ইচ্ছে করে না, তুমি বারবার করে ফোন করে বিরক্ত করছিলে বলে আমরা বাধ্য হয়ে এখানে এলাম। ফাল্গুনী তার ননদের কথা শুনে কিছুই মনে করে না, সে তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর শরবত বানিয়ে নিয়ে আসে। ফাল্গুনী এবার রাত্রিবেলার খাবারে কি রান্না করবে সেটা নিয়েই ভাবনা চিন্তা শুরু করে। আসলে ফাল্গুনী খুবই সরল, সাদাসিধে এবং ভালো মনের মানুষ ছিল। কিভাবে অল্পতে খুশি থাকা যায় সেটা ফাল্গুনী খুব ভালো করেই জানতো। আর ফাল্গুনী নিজের জীবনের প্রতি কখনোই অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা করত না। তার যা আছে, যতটুকু আছে তাই নিয়ে সে খুশি থাকার চেষ্টা করত। আর ফাল্গুনী যে কোনো পরিস্থিতি হাসি মুখে জয় করতে পারত। কি গো, হঠাৎ করে তো তোমার মা আর বোন চলে এলো। আমি তো আজকে রাত্রিবেলা আমাদের জন্য ডাল ভাত আর আলু ভাজা রান্না করেছিলাম। আমরা না হয় ডাল ভাত আলু ভাজা খেয়ে নেব, কিন্তু ওনাদেরকে তো আর ডাল ভাত আলু ভাজা খেতে দেওয়া যায় না। আরে হঠাৎ করে না বলে চলে এলে কি করবো বলো তো? তাছাড়া এখন মাসের শেষ, আমার হাতে একদমই টাকা নেই। তুমি তো ভালো করেই জানো মাত্র 20,000 টাকা আমি স্যালারি পাই, আর এখন যা জিনিসপত্রের দাম, 20,000 টাকা দিয়ে সংসার চালাতে গিয়ে আমি তো হিমশিম খেয়ে যাই। এখনো মাইনে পেতে 5 দিন বাকি, যা আছে তাই ওদেরকে খেতে দাও, কোনো সমস্যা নেই। এরকম বললে হয় নাকি? ওনারা তো মাছ, মাংস এগুলো খেতে পছন্দ করেন। তুমি এক কাজ করো, তুমি এই 2,000 টাকাটা নাও, আর এই টাকা দিয়ে বাজার থেকে মুরগির মাংস, খাসির মাংস কিনে নিয়ে এসো। চুমকি বিরিয়ানি খেতে ভালোবাসে, আমি ওর জন্য চিকেন বিরিয়ানি রান্না করব, আর মাটন চাপও রান্না করে দেব। এই 2,000 টাকা তুমি কোথায় পেলে? বুঝেছি, এটা আমি তোমাকে শাড়ি কিনতে দিয়েছিলাম তাই না? তোমার শাড়িগুলো পুরানো হয়ে গেছিল বলে তো আমি তোমাকে শাড়ি কিনতে টাকাটা দিয়েছিলাম, কিন্তু তুমি নিজের জন্য শাড়ি না কিনে এই টাকা জমিয়ে রেখেছো কেন?
আরে বেশি বকো না তো, এখন আমার অনেক কাজ আছে। তুমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে এসো, আমি এদিকে রান্নার ব্যবস্থা করি। আর হ্যাঁ, আসার সময় চুমকির জন্য কিছু চকলেট কিনে নিয়ে এসো, কারণ মেয়েটা চকলেট খেতে ভালোবাসে। বাড়িতে শাশুড়ি মা এবং ননদ আসার ফলে ফাল্গুনীকে এতটা পরিমাণে খুশি দেখে তাপসও মনে মনে খুবই খুশি হয়। আর তখনই তাপস বাজারে চলে যায় এবং বউয়ের কথা মতো বাজার থেকে চিকেন, মটন এবং বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসে। ফাল্গুনী একা হাতে চটপট করে সমস্ত রান্না করে নেয়। আর রান্না হয়ে গেলে সে খুবই ভালোবেসে তার শাশুড়ি মা এবং ননদকে খাবার পরিবেশন করে। যাক, আমার শাশুড়ি মা আর ননদকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারছি, এটাই আমার কাছে ভীষণই সৌভাগ্যের ব্যাপার। এমনিতেই এনারা আমার বাড়িতে আসতেই চায় না, আজকে আমার বাড়িতে এসেছে, আমি খুব খুশি। আচ্ছা মা, আপনারা কিন্তু আমার বাড়িতে এসেছেন যখন, কিছুদিন থেকে তারপরেই যাবেন। এতদিন পর আমার বাড়িতে এলেন। না না, এখানে বেশি দিন থাকতে পারবো না। আসলে তুমি গ্রামের মেয়ে তো, তোমার সঙ্গে আমাদের স্ট্যাটাসের কোনো মিল নেই, তাই তোমার সঙ্গে অ্যাডজাস্ট করতে আমাদের খুব প্রবলেম হয়। আমরা কালকেই বাড়ি চলে যাব। হ্যাঁ, আমি আবার কালকে বড়দার বাড়িতে যাব, কারণ আমাদের কলেজ থেকে এক্সকারশনে নিয়ে যাবে। আর বড়দাকে আমি বলবো আমার এক্সকারশনে যাওয়ার জন্য শপিং করিয়ে দিতে। বড়দা তো অনেক টাকা মাহিনা পায়, বড়দাকে শপিং করে দিতে বললে বড়দা হাজার হাজার টাকা দিয়ে আমাকে শপিং করিয়ে দেবে। ছোটদাকে বললে ছোটদা কি সেটা করে দিতে পারবে যে আমি এখানে থাকবো? হ্যাঁ চুমকি, নিশ্চয়ই পারবে, কিন্তু তার জন্য তোমাকে 5-6টা দিন অপেক্ষা করতে হবে। 5-6 দিন তোমরা এখানেই থাকো, তারপর তোমার দাদা স্যালারি পেলে তুমি শপিং করে বাড়িতে যাবে। খেয়ে দে কাজ নেই, আমি 3 দিন পরে এক্সকারশনে যাচ্ছি। আর দাদা তো ওই মাত্র 20,000 টাকা স্যালারি পায়। 20,000 টাকা দিয়ে আমাকে শপিং করে দিলে তোমাদেরকে সারা মাস না খেয়ে থাকতে হবে। বড়দা যেখানে 1 লক্ষ টাকা মাহিনা পায়, বড়দার কাছে 20-30 হাজার টাকা দিয়ে আমাকে শপিং করে দেওয়া কোনো ব্যাপার নয়, বুঝেছো? আর তোর বড় বৌদির সঙ্গে তুই শপিং করতে গেলে তোর বড় বৌদি তোকে সুন্দর সুন্দর ড্রেস পছন্দ করে দেবে, কারণ তোর বড় বৌদি শহরের মডার্ন শিক্ষিত মেয়ে। তোর ছোট বৌদির মতো গ্রামের মূর্খ কেউ নয়। শহরের পোশাক আশাক সম্পর্কে তোর বড় বৌদির অনেক ভালো আইডিয়া আছে। এভাবেই চুমকি এবং তার মা দুজনেই ফাল্গুনীকে অনবরত অপমান করতে থাকে, কিন্তু তবুও ফাল্গুনী কোনো প্রতিবাদ করে না। ঠিক আছে চুমকি, কোনো ব্যাপার নয়, এবার না হয় আমরা তোমাকে শপিং করিয়ে দিতে পারছি না, কিন্তু তুমি যখন পরে আসবে আমি অবশ্যই তোমার শপিং করার জন্য কিছু টাকা জমিয়ে রেখে দেব, কারণ তুমি আমার ছোট বোনের মতো। আর তোমাকে শপিং করিয়ে দিতে পারলে আমি খুব খুশি হব। এভাবেই ঋত্বিকা মুখে হাসি বজায় রেখে তার ননদ এবং শাশুড়ি মায়ের আপ্যায়ন করতে থাকে। কিন্তু পরের দিনই চুমকি এবং তার মা সেখান থেকে সোজা ঋত্বিকাদের বাড়িতে চলে যায়। আর এদিকে ফাল্গুনী তার ননদকে শপিং করে দেওয়ার জন্য টাকা জমাতে শুরু করে দেয়। কিন্তু চুমকি যখন তার বড় বৌদির কাছে গিয়ে বলে, বৌদি সামনের 3 তারিখে আমি এক্সকারশনে যাচ্ছি, আর সেই জন্য আমাকে অনেক কিছু শপিং করতে হবে। সুন্দর সুন্দর ড্রেস, ম্যাচিং জুতো, ম্যাচিং জুয়েলারি, তার সাথে ট্রলি ব্যাগ, আরো অনেক কিছু। দাদা কখন বাড়িতে আসবে? আমি দাদার কাছ থেকে টাকা নেব, তারপর কালকে তুমি আর আমি শপিং করতে যাব। তুমি আমাকে ভালো ভালো জিনিস পছন্দ করে দেবে, ঠিক আছে? ননদের মুখে এমন কথা শুনে ঋত্বিকার মন প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়, কারণ সে কখনোই নিজের স্বামীর টাকা শাশুড়ি মা কিংবা ননদের পেছনে ব্যয় করতে প্রস্তুত নয়। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জিত যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে, ঋত্বিকা রঞ্জিতকে নিয়ে সোজা ঘরে চলে যায়। শোনো, তোমার বোন এখানে এসেছে শপিং করার জন্য, তুমি তোমার বোনকে বলে দেবে তোমার কাছে একটাও টাকা নেই, আর তুমি ওকে কিচ্ছু কিনে দেবে না, আমি বলে দিলাম। একে আমাদের এত টাকার অভাব, তার উপর বারবার আমাদের কাছে হাত পাততে চলে আসে। মানে টাকার অভাব? আমাদের আবার টাকার অভাব হলে কিভাবে? আমি 1 লক্ষ টাকা মাহিনা পাই, সেটাও তোমার কম মনে হচ্ছে? আর আমার তো একটা মাত্র বোন, আমার বোন যদি আমার কাছে আবদার করে কিছু চাই, তাহলে আমি বড় দাদি হিসেবে কেন কিনে দেবো না? আমি নিশ্চয়ই ওকে শপিং করার টাকা দেবো। না, তুমি ওকে একটা টাকাও দেবে না। আর 1 লক্ষ টাকা বেশি? কে বললো 1 লক্ষ টাকা অনেক বেশি? 1 লক্ষ টাকা খরচা করতে আমার একদিনও সময় লাগবে না। তাছাড়া আমি একটা নেকলেস কিনবো বলে কতদিন ধরে ভেবে রেখেছি। নেকলেসটার দাম 20 লক্ষ টাকা। ওই নেকলেসটা কেনার জন্য আমাকে এখন কতদিন অপেক্ষা করতে হবে তার কোনো ঠিক নেই। মাত্র 1 লক্ষ টাকা মাহিনাতে কি হয় বলো তো? দেখো ঋত্বিকা, সবসময় এত বড় বড় স্বপ্ন দেখা উচিত নয়। তুমি যথেষ্ট সুখে আছো, উপরবেলা তোমাকে যথেষ্ট সুখে রেখেছে, তারপরেও তোমার দুঃখের শেষ নেই। অফিস থেকে যখনই বাড়িতে আসো তুমি নাকে কান্না শুরু করে দাও। কই আমার ছোট ভাইয়ের বউকে দেখেছো? তাপসের তো অত কম ইনকাম, কিন্তু তবু ওর বউ কত সুখে আছে। ওকে দেখেও তো কিছু শিখতে পারো। তুমি ওই গ্রামের মূর্খ মেয়েটার সঙ্গে আমার তুলনা করছো? ওর বর 20,000 টাকা মাহিনা পায়, আর ওর কাছে 20,000 টাকাই অনেক, কারণ ও তো জীবনে বেশি টাকা পয়সা চোখেই দেখেনি। আর আমি সুখে থাকবো কি করে? তোমার মা আর বোন তো আমাকে সুখে থাকতেই দেয় না, 2 দিন ছাড়া আমাকে জ্বালাতন করতে চলে আসে। তোমার মা আর বোনকে বারণ করো আমার বাড়িতে যেন কোনোদিনও না আসে। আমি ওদের পেছনে আর ফালতু টাকা ব্যয় করতে পারবো না, এই আমি তোমাকে বলে দিলাম।
দরজার বাইরে থেকে চুমকি এবং তার মা রাধিকা দেবী ঋত্বিকার সমস্ত কথা শুনে ফেলে আর তাদের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। তাই তারা খুবই অপমানিত বোধ করে এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তারা আর কখনোই ঋত্বিকার বাড়িতে যেতে চায় না। আর এখন তারা খুব ভালো মতোই বুঝতে পারে ঋত্বিকার চেয়ে ফাল্গুনী অনেক ভালো মনের মানুষ। তাই তারা ঋত্বিকার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে ফাল্গুনীকে প্রাধান্য দিতে শুরু করে। এর ফলে ফাল্গুনী নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করে। কিন্তু অন্যদিকে ঋত্বিকার জীবনে এখনো পর্যন্ত দুঃখের শেষ থাকে না।